নমস্কার, আমার এই নতুন অমরেন্দ্র অরা চ্যানেলে আমি পুরনো দিনের কাল্ট ক্লাসিক সব সিনেমার রিভিউ বা সেইগুলোর পর্যালোচনা করব। আমরা যে দিনগুলোকে ফেলে এসেছি, যেই স্বর্ণযুগকে আমরা বারবার স্মৃতিতে ধরে রাখার চেষ্টা করি, সেই স্বর্ণযুগের বেশ কিছু হারিয়ে যাওয়া ছবির কথা আমি বলবো, গানের কথা আমি বলবো, একটু আলোচনা করে নেব, আবার উস্কে দেব। যদি আপনাদের মনে হয় তাহলে সেই সিনেমা বা সেই গানটা আরেকবার যদি আপনাদের শুনতে ইচ্ছা হয় তাহলে শুনবেন। আর যারা এখন ঘরে বসে এই মুঠো ফোন আর ওই সামাজিক মাধ্যমকেই নিয়ে বেঁচে থাকেন, তাদের কাছে কিন্তু এই পুরনো দিনের কথা, পুরনো সিনেমা, পুরনো দিনের গান, সেই সমস্ত কিছু অনেকটা বড় ওষুধের মতো কাজ করবে। আর যারা আজকের প্রজন্মের মানুষ হয়েও পুরনো দিনের গানের গুরুত্ব বোঝেন, সিনেমার গুরুত্ব বোঝেন, সেই সব সিনেমার সঙ্গে জড়িত প্রত্যেকটা মানুষের কথা জানতে চান, আর সেই সময় কিভাবে অতি কষ্টের মধ্যে অল্প পুঁজিতে কিভাবে একেবারে যুগান্তকারী সিনেমাগুলো তৈরি হয়েছিল, সেই সব সিনেমা নিয়ে আমি কথা বলবো। হ্যাঁ, আরও অন্যান্য কথা নিশ্চয়ই করে বলবো, আজকের সিনেমার কথাও বলবো, তবে এই কাল্ট ক্লাসিক যে সেগমেন্টটা এনেছি তাতে কিন্তু মূলত আমরা পুরনো দিনের সিনেমার কথা বলবো। তবে এই অমরেন্দ্র অরা চ্যানেলে আমার প্রথম প্রচেষ্টা পলাতক সিনেমা নিয়ে, যেটা যাত্রিকের শেষ পরিচালনা। যাত্রিক ছিল দিলীপ মুখার্জি, শচীন মুখার্জি, তরুণ মজুমদার, এই তিনজনকে নিয়ে একটা ডিরেক্টোরিয়াল টেবিল একসাথে একটা ভালো কাজ করার প্রচেষ্টা করতেন। সেই যাত্রিক কিন্তু শেষ যে সিনেমাটা করেছিল সেটা ছিল পলাতক। তা আমরা মূলত জানি তরুণ মজুমদারের সিনেমা, তার কারণ আগে একটু বলে নি সিনেমাটার সম্বন্ধে বলার আগে। এই সিনেমার নায়ক অনুপ কুমার। ছায়াছবির নায়ক হবার মতো কোনো গুণই তার নেই, না কন্দর্পকান্তি চেহারা, না অদ্ভুত অদ্ভুত চারিত্রিক বৈশিষ্ট্য। তা এই কোনো কিছুই না থাকার পরেও অনুপ কুমার এই সিনেমার নায়ক হয়েছিলেন। তার পিছনে ছোট্ট একটা গল্প আছে, একটু ছুঁয়ে যাই। গল্পটি এরকম: দীর্ঘদিন চলচ্চিত্রে অভিনয় করতে করতে 1961-62 সালে তরুণ মজুমদারকে অনুপ কুমার একদিন চোখের জল ফেলে বলেন, পারলে না আমাকে একটা এমন চরিত্র দিও, ঠিক নায়ক নাই হোক, কিন্তু যেখানে শুধুমাত্র আমি আটকে থাকবো না ওই কমেডির মধ্যে। কেননা আমার অনুপ কুমার নামটা আমার কাছে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে, আমি এই নামটার থেকে মুক্তি পেতে চাই। তরুণ মজুমদার বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করলেন। কি বলছে অনুপ? সেই যুবক অনুপের কথা শুনে তিনি কিন্তু কোনো কথা বলেননি বা কথা দেননি, তিনি কথাটা স্মরণে রেখেছিলেন। এরকমই 1962 সালের শেষের দিকে যখন তিনি মনোজ বসুর লেখা পলাতকের স্ক্রিপ্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং প্রত্যেকটা প্রযোজনা সংস্থার কাছে গিয়ে অনুরোধ করছেন যে আমি একটা ভালো সিনেমা করতে চাই, সেই সিনেমাটার পাশে আপনারা দাঁড়ান, আর্থিক দিক দিয়ে দাঁড়ালে এই সিনেমাটা এমন একটা ইতিহাস তৈরি করবে যেটার কারণে আপনাদের অর্থ নষ্ট হবে না, মানে যেটা লগ্নি করা হবে সেই পয়সাটা আপনারা পেয়ে যাবেন, মুনাফা পাবেন। কিন্তু কেউ মানতে চাইছিলেন না। তার একটা বড় কারণ ছিল, সেই সময় অনুপ কুমারেরই কাছের বন্ধু হলেন উত্তম কুমার, আর সেই নায়ক হিসাবে তার যে ব্যাপ্তি, তার সামনে অন্য কোনো নায়ককে আপামর বাঙালি মেনে নেবে না। তার ওপরে খর্বাকৃতি অনুপ কুমার, সে হবে নায়ক। একটা সম্পূর্ণ সিনেমা, যেই সিনেমাটা না সেই নায়কের ওপরই নির্ভরশীল, সেই সিনেমার একমাত্র নায়ক হবেন অনুপ কুমার। কেউ মেনে নিতে পারেননি। যারা স্ক্রিপ্টটা শুনেছেন, গল্পটা শুনেছেন, তারা সবাই প্রত্যাখ্যান করেছেন। এ খবর কিন্তু উত্তম কুমারের কান অবধি পৌঁছে যায় বিভিন্ন মাধ্যম হয়ে। আর এরকমই একটা টালমাটাল সময় তরুণ মজুমদার পৌঁছেছিলেন বিশেষ কোনো কাজ নিয়ে বোম্বেতে। সেই বোম্বে শহর বলুন আর কলকাতা শহর, যখনই যেখানে যেতেন তার কাঁধে ঝুলে থাকা ব্যাগটার মধ্যে কিন্তু ওই পলাতকের গল্প স্ক্রিপ্টটা থাকতো। নানান কাজের ফাঁকে ভি শান্তারামের কাছে এই দুঃখের কথাটা বলেন যে, শান্তারামজি, আমি অনেক চেষ্টা করছি জানেন, একটা ভালো স্ক্রিপ্ট আছে, ভালো প্লট আছে, ভালো গল্প আছে, সেই গল্পটা শুনেও জানে ভালো হবে, কিন্তু এইরকম একটা পরিস্থিতি যে আমি যে নায়ককে ঠিক করেছি সেই নায়ককে নিয়ে এই সিনেমাটা
কেউ করতে চাইছেন না, কোনো প্রযোজনা সংস্থা বা কোনো প্রযোজক এগিয়ে আসছেন না। আমি খুব মনোকষ্টে আছি। ভি শান্তারাম সঙ্গে সঙ্গে বললেন, তরুণদা, এই গল্পটা কি আপনি আমাকে একবার শোনাতে চান? যদি শোনাতে চান তাহলে আমি একবার শুনতে পারি, দেখুন আপনার যদি ইচ্ছা হয়। তরুণ মজুমদার ভাবলেন, মন্দের ভালো, শুনতে চাইছেন, একবার শোনাই। তা তরুণ মজুমদার তাকে গল্পটা শোনালেন। ভি শান্তারামজিকে দেখা গেল গল্পটা শেষ হবার আগেই চোখ ছলছল করছে এবং তিনি বারবার চোখ দুটো কচলে কচলে মোছার চেষ্টা করছেন। বোঝা গেল ভি শান্তারামের গল্পখানি পছন্দ হয়েছে। গল্পখানি বলা যখন শেষ হলো, স্ক্রিপ্ট পড়া যখন শেষ হলো, তরুণ মজুমদারের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে ভি শান্তারামজি বললেন, তরুণদা, এই সিনেমাটার যদি আমি প্রযোজক হই, আমাকে একটা সুযোগ দেবেন? এই আকাশ হাতে পেয়ে গেলেন। আকাশের সূর্যটা, চাঁদটা সমস্ত চলে এলো তরুণ মজুমদার বা যাত্রিকের হাতে। তৈরি হলো ভালো করে সিনেমাটা, কোনো জায়গায় কোনো খামতি থাকলো না। আর তখনকার দিনে টেকনোলজি বা অনেক কিছু বিষয় নিয়ে ভাবা হতো না। সিনেমার চরিত্র, গল্প, প্লট সমস্ত কিছু নিয়ে ভাবা হতো, ক্লাইম্যাক্স নিয়ে ভাবা হতো। এই গল্পের ওপরে জোর দিয়ে, কন্টেন্টের ওপর জোর দিয়ে একেবারে বয়ে চলে গেল সিনেমাটি। আর পেয়ে গেলাম 1963 সালে আমরা পলাতক সিনেমা। ইতিহাস তৈরি হলো। 1964 সালে বিএফজে অ্যাওয়ার্ড চলে এলো। আর এইভাবেই অনুপ কুমার প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরে রয়ে গেলেন। সেইভাবেই আমরা কিন্তু অনুপ কুমারকে একটা বড় অভিনেতা হিসাবে পেয়ে গেলাম। এবার আমরা এই সিনেমায় আর কাকে কাকে পেয়েছি? আমরা পেয়েছি রুমা গুহ ঠাকুরতাকে, রবি ঘোষকে, সন্ধ্যা রায়কে, অনুভা গুপ্তকে, জহর রায়কে, হরিধন মুখার্জি, ভারতী দেবী, অসিত বরণ, জ্ঞানেশ মুখার্জি, জহর গাঙ্গুলি, আশা দেবী প্রমুখ। তাহলে ভেবে দেখুন যে কি রকম স্টার কাস্ট ছিল। যে নামগুলো আমি উল্লেখ করলাম, যারা সিনেমাটা দেখেছেন, মানে প্রত্যেকেই দেখেছেন আমি ধরে নেব, বিবেচনা করে দেখুন একটা সিনেমার মধ্যে আমাদের কত বড় বড় প্রাপ্তি থাকতো না। এই দৃশ্যগুলো সত্যি কথা এখন মনে পড়ে। আর এই সাদা কালোর ছোঁয়াতে কেন যেন এই সিনেমাগুলো আলাদা একটা মাত্রা পেত। আর সেই স্নিগ্ধতা নিয়েই এই সিনেমাটা শুরু হলো। যখন দেখা শুরু করলাম, অনুপ কুমার দূর থেকে হেঁটে আসছেন, একটা গ্রাম্য পথের মধ্যে, মেঠো পথের ওপরে হেঁটে চলে আসছেন। সুস্থভাবে হাঁটতে হাঁটতে হঠাৎ করে ল্যাংড়াতে শুরু করলেন। মানে পায়ে কোনো ঘা আছে বা বেদনা আছে বা চোট আছে। তারপরেই কিছুক্ষণ পরেই একটা গান শুরু হলো। অদ্ভুতভাবে গানটা যে শুরু হলো, আর একটা ফ্রেমের মধ্যে গরুর গাড়ি একটা চলে যাওয়ার দৃশ্যর মধ্যে পুরো গানটা দেখানো হলো। আর পাশাপাশি সমস্ত টাইটেল কার্ডটা সেই ফ্রেমটার ওপরে দেখানো শেষ করা হলো। গানটার কথা নিশ্চয়ই আপনাদের সবার মনে আছে, জীবনপুরের পথিক রে ভাই, হেমন্ত মুখার্জির কণ্ঠে। জীবনপুরের পথিক রে ভাই, এই গান দিয়েই এই সিনেমার মূলত সূচনা হলো। এছাড়াও এই সিনেমায় কিন্তু প্রচুর গান রয়েছে, তবে এই সিনেমার মিউজিক ডিরেক্টর হেমন্ত মুখার্জি স্বয়ং ছিলেন। এইখানে একটু কথা ছুঁয়ে যাই। হেমন্ত মুখার্জি যখন বড় পর্দায় সিনেমাটা দেখতে গেছিলেন, তখন তিনি বেশ কিছু তারই কণ্ঠে খালি গলায় গাওয়া গানের বিষয়ে অনুপ কুমারের অভিনয়ের যে দৃষ্টান্ত তিনি দেখেছিলেন, তাতে বলেছিলেন, অনুপ যেটা করেছে সেটা অনেক নায়ক করতে পারেন না। আমি যেখানে নিঃশ্বাস নিয়েছি, নিঃশ্বাস ছেড়েছি, গানগুলো খালি গলায় গেয়েছি, মনে হচ্ছে আমি গাইছি না। অনুপ এমনভাবে লিপ সিঙ্কোনাইজ করেছে, মনে হচ্ছে গানটা ওরই গাওয়া। অনুপ কুমার বা বসন্ত চাটুর্যে বারবার করে বলতেন, আমি আংটি চাটুর্যের ভাই। আংটি চাটুর্যেকে, আংটি চাটুর্যের অভিনয় করেছেন অসিত বরণ। তিনি একজন জমিদার একটি গ্রামের। সেই গ্রামের প্রত্যেকটা মানুষ তাকে আংটি চাটুর্যে কেন বলে ডাকতো, তার কারণ একটাই, তিনি জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী ছিলেন। এবং ওই জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী থাকার কারণে তার 10টি আঙুলে 10টি আংটি সর্বসময় পরা থাকতো। এই কারণেই তার আংটি চাটুর্যের নাম হয়েছিল। বড় রাশভারী মানুষ আর রাগী মানুষ। ছোট ভাইকে আগলে রাখতেন, কিন্তু ছোট ভাই তো ধরাছোঁয়ার বাইরে, পলাতক হতেন, পালিয়ে যেতেন। আর এটা নিয়েই গল্প। ছোট ভাইয়ের কাছে মাতৃসম ছিলেন তার বৌদিমণি। সেই বৌদির প্রশ্রয়ে তিনি কিন্তু আরেকটু বিগড়ে গেছিলেন। এবং সেই বসন্ত নিজেকেই বলতেন, আমি বকাটে। বিভিন্ন গ্রামে গ্রামে শুধু পায়ে হেঁটে হেঁটে ঘুরে বেড়াতেন। কোনো সময় কোনো নৌকার ওপর চড়ে বসতেন, অন্য গ্রামে চলে যেতেন। আবার কোনো সময় কোনো গরুর গাড়ির ওপরে চড়ে বসলেন।
পয়সা লাগে দেবে গৌরী সেন। এখানে গৌরী সেন তার বৌদিমা। সেই বৌদিমণি ঠিক বুঝতেন যখন যে আর অনেক দিন হয়ে গেছে, বসন্ত যে কোনো মুহূর্তে পালাবে, তখনই তার ট্যাঁকে গুঁজে দিতেন অনেক অনেক টাকা। জমিদার বাড়ির বৌমা তো, তার কাছে টাকার অভাব ছিল না। এবং সেই বসন্ত কোথাও ধরা দিতে চায় না, কোথাও বেশি দিন থাকতে চায় না, অর্থের বিনিময়ে শুধু পরিষেবাটুকু কিনে নিতে চায়। কিন্তু একটা সময় তো ধরা দিতেই হয়। সেরকমভাবে ধরা পড়েছিলেন দু জায়গায় জীবনে। এক জায়গায় ধরা দিয়েছিলেন মায়ের মতন কাউকে পেয়ে, আর এক জায়গায় ধরা দিতে বাধ্য হয়েছিলেন জীবন সাথী হিসাবে কাউকে পাওয়ার জন্য। কিন্তু ওই ধরাটুকুই রয়ে গেল। জীবনে তার কিছুই হলো না। ভালো গানের গলা ছিল, টুকটাক অভিনয় করতে পারতেন, কিন্তু কোনো জায়গায় যে তিনি বাধা থাকবেন না, বসে থাকবেন না, আটকে থাকতে পারবেন না, খাঁচা তিনি পছন্দ করেন না, কোনো গণ্ডি থাকবে না তার জীবনে, তিনি উড়ে বেড়াবেন মুক্ত বাতায়নে একটা পাখির মতো। এইভাবে চলতে চলতে তার জীবনটা কিভাবে শেষ হয়ে গেল সেই নিয়েই এই সিনেমাটা। এবং তার সাথে সাথে তার কাছের কত মানুষ যে কষ্টে জীবনটা অতিবাহিত করলো সেটাই নিয়ে এই সিনেমাটা যদি দেখতে ইচ্ছা করে, আমি কিন্তু ডেসক্রিপশান বক্সে আপনাদের জন্য সিনেমাটা রেখে গেলাম। আর এরকম প্রচুর সিনেমা গল্প নিয়ে আবার কিন্তু আমি ফিরে আসব। আশা করি আজকে যতটুকু বললাম আপনাদের ভালো লাগলো। আপনারা অপেক্ষা নিশ্চয়ই আমার জন্য করবেন। আবার নতুন কোনো সময় নতুন কোনো এরকম ভালো গল্প নিয়ে আপনাদের কাছে আসব। যারা আজকে প্রথম আমার এই ভিডিওটা দেখছেন, সেই অল্প কয়েকজন মানুষের কাছে আমার একটাই চাহিদা, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার এই নতুন অমরেন্দ্র অওরা চ্যানেলটার পাশে দাঁড়াবার জন্য নিশ্চয় করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই। নমস্কার।